ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব সপ্তম অধ্যায়ের অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বগুলো। তো এই প্রশ্নগুলো তোমাদের সৃজনশীলের খ নম্বরে এবং গিয়ে সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে, যেগুলো তোমাদের সামনের যে বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এই সকল প্রশ্নের সমাধান পাওয়ার জন্য তোমাদের সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি। তো যারা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। আমরা করব সপ্তম অধ্যায়ের অনুশীলনীর অনুধাবনমূলক প্রশ্ন। তো আমরা এর আগে গিয়ে 1 থেকে 15 নম্বর প্রশ্নগুলো দেখেছি। এখন আমরা দেখব যে 16 থেকে 30 নম্বর প্রশ্নগুলো। তো এইখানে গিয়ে 16 নম্বর প্রশ্নে যেটা জিজ্ঞেস করছে যে পানি ও তামায় শব্দের বেগ ভিন্ন, এটা ব্যাখ্যা করো। পানিতে এবং তামার মধ্যে শব্দের বেগ ভিন্ন। তো কোন মাধ্যমের শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। কঠিন মাধ্যমের শব্দের বেগ সবচেয়ে বেশি। তো যেহেতু তামা কঠিন পদার্থ এবং পানি তরল পদার্থ, সেহেতু তামার ঘনত্ব পানি ঘনত্ব অপেক্ষা নিশ্চিতভাবে বেশি হবে। এই কারণে তামার শব্দের বেগ পানি অপেক্ষা বেশি। তো যে দেখো, মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে ওই মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বেগ তত বেশি হবে। কেন? কারণ গিয়ে মাধ্যমের ঘনত্ব যত বেশি ওই মাধ্যমের মধ্যে গিয়ে অনুপরমাণুর সংখ্যা তত বেশি। তো মাধ্যমের ঘনত্ব বেশি হলে অনুপরমাণু বেশি, তার মানে অণুগুলো কাছাকাছি থাকবে বেশি। ওকে, তো তখন তার মধ্যে যে শব্দকে যদি আমি পাস করতে চাই, তখন যে কি হবে, অণুগুলোর কম্পন একটা অণু থেকে আরেকটা অণুতে গিয়ে শব্দের ট্রান্সফারটা দ্রুত হবে। কিন্তু যদি গিয়ে আমি একটা কম ঘনত্বের গিয়ে মাধ্যম নিই, তাহলে সেখানে কি হবে যে এক অণু থেকে আরেক অণুর দূরত্ব একটু তুলনামূলক বেশি হবে। তাহলে এক অণু থেকে অন্য অণুতে শব্দ ট্রান্সফার করতে বা শক্তি ট্রান্সফার করতে সময় একটু বেশি লাগবে, অর্থাৎ শব্দ একটু স্লো ট্রান্সফার হবে বা শব্দের বেগটা একটু কম হবে। তো এখানে পানি এবং গিয়ে তামার মধ্যে, তামা কঠিন পদার্থ অর্থাৎ এর ঘনত্ব অবশ্যই বেশি। তামা যেহেতু কঠিন পদার্থ, তাই এর মধ্যে দিয়ে শব্দের বেগটা বেশি হবে। আর পানি যেহেতু তরল পদার্থ, তাই এর মধ্যে দিয়ে শব্দের বেগটা কম হবে। এরপরে গিয়ে আমরা 17 নম্বর প্রশ্নে আসি যে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে কেন? আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে কেন? তো বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। এজন্য শুষ্ক বায়ুর চেয়েতে ভেজা বায়ুতে শব্দের বেগ বেশি হয়। তো আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের তুলনায় কম বলে এরূপ ঘটে। আচ্ছা, এখন এইটা আমরা আরেকটু ডিটেলসে যদি জানতে চাই, এখানে তাকাই, আমরা ইয়াতে চলে আসি। তো দেখো, এইখানে মনে করো গিয়ে একটা জায়গা বা একটা রুম আছে। হ্যাঁ, তো এই রুমের মধ্যে আমাদের কিছু পরিমাণ গিয়ে বাতাস বা বায়ু আছে। এখন বাতাস বা বায়ুর মধ্যে কি কি থাকে? নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের গিয়ে গ্যাসগুলো থাকে আমাদের যে নর্মাল যে বাতাসগুলো আছে। তো এখন যদি এরকম হয় যে এর মধ্যে আর্দ্রতা বেড়ে গেছে, আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে যে কোথাও কি পরিমাণ পানি বা জলীয় বাষ্প আছে। তো আর্দ্রতা যদি বেড়ে যায়, তার মানে কি ওইখানের বাতাসে পানির পরিমাণ বেশি বা জলীয় বাষ্প বেশি। তো যখন গিয়ে এইখানে তোমার কি হবে, পানি ঢুকবে, পানির কণা ঢুকবে, তখন সে কি করবে, এই যে পানির কণাগুলো এখানে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডগুলোকে বের করে দিবে। তো কার্বন নাইট্রোজেন অক্সিজেন যদি বের করে দেয়, তখন এর মধ্যে কি থাকবে? পানি গিয়ে থাকবে। ওকে, এখন দেখো আমাদের নাইট্রোজেনের আণবিক ভর বা নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের ভর গিয়ে 28, অক্সিজেনের ভর কত? 32, তোমরা এগুলো কেমিস্ট্রিতে পড়ছো। কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44। অন্যদিকে আমরা পানির ভর যদি দেখি, পানির ভর গিয়ে আমাদের কত? 18। পানির আণবিক ভর কত? 18। তো দেখো, পানির অণু নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বাতাসে যেই সকল গ্যাস থাকে, তাদের অণুর তুলনায় কি হালকা বা কম ভারী। তো এদের ভর কত? 18, বাট এদের কত? 28, 32, 44। তাহলে গিয়ে বাতাসের অণু একটু কম ভারী। তো যখন কোনো জায়গায় কি বাতাস বেশি চলে আসে, তখন সেই বাতাসটা কি হয়ে যায়? একটু কম ভারী হয়ে যায় বা হালকা হয়ে যায়, অর্থাৎ এর ঘনত্ব কি হয়? কমে যায়। কোনো বস্তু যদি হালকা হয়, তাহলে তার ঘনত্ব কম। এখন ঘনত্ব কমে গেলে কি হবে? বাতাসের বেগ ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ঘনত্ব যদি কমে যায়, বাতাসের ঘনত্ব যদি কমে যায়, তাহলে কি হবে? বেগটা বেড়ে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো বাতাসের ঘনত্ব গিয়ে কমে গেলে বেগ বেড়ে যাবে। তাহলে যদি কোথাও আর্দ্রতা বাড়ে, তার মানে কি ওইখানে আমাদের জলীয় বাষ্প গিয়ে ঢুকতেছে। জলীয় বাষ্প ঢুকলে কি হচ্ছে? ওইখানকার বাতাসটা হালকা হয়ে যেতেছে, অর্থাৎ ঘনত্ব কমে যেতেছে। আর ঘনত্ব কমে যাওয়ার কারণ কি হতেছে? বেগ বেড়ে যেতেছে। তাহলে বাতাস ঢুকলে কি করতেছে? বাতাস ঢুকলে গিয়ে এখানে আমরা বলতে পারি যে আর্দ্রতা বাড়তেছে। ঠিক আছে, আর্দ্রতা বাড়তেছে। আর্দ্রতা বাড়লে কি হইতেছে? আর্দ্রতা বাড়লে গিয়ে ঘনত্ব
কমতেছে, ঘনত্ব কমতেছে। আর ঘনত্ব যদি হচ্ছে কমে তাহলে সে কি হয়, ঘনত্বের সাথে বাতাসের যে বেগটা, বাতাসের শব্দের যে বেগটা, এটা কি ব্যস্তানুপাতিক। তো ঘনত্ব কমলে হচ্ছে কি আসবে, বেগটা বাড়বে। তাহলে হচ্ছে কি আমরা এক কথায় বলতে পারি যে আর্দ্রতা বাড়লে বেগ বাড়বে। ওকে, আর্দ্রতা বাড়লে বেগ বাড়বে। তাহলে এখান থেকে কি বলতে পারছি যে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে কেন, যে এই কারণে হচ্ছে কি বাড়ে, যে আর্দ্রতা বাড়লে বাতাসের, প্রথমে হচ্ছে বলবা যে আর্দ্রতা বাতাসের বেগের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন আর্দ্রতা বাড়লে ঘনত্ব কমে যায়, আর ঘনত্ব কমলে বেগ বেড়ে যায়। একটু ক্লিকলেই হয়ে যাবে। আর তুমি চাইলে যে এইভাবে এক কথা হচ্ছে কি বলে দিতে পারো। এরপরের প্রশ্ন যে 18 নম্বর, এখানে হচ্ছে কি বলছে যে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল হচ্ছে কেন। তো এইটা হচ্ছে কি আমরা অলরেডি আলোচনা হচ্ছে করে ফেলছি যে মাধ্যমের ঘনত্বের সাথে উপর হচ্ছে নির্ভরশীল হচ্ছে কেন। এটা হচ্ছে কি আমরা এই যে প্রশ্নটা হচ্ছে কি আছে যে পানি এবং তামার শব্দের বেগ ভিন্ন কেন, এইখানে হচ্ছে তোমাদের এক্সপ্লেন করছিলাম যে মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে অণুগুলো তত কাছাকাছি হচ্ছে কি থাকবে, এতে করে হচ্ছে কি শব্দ পাস হওয়া দ্রুত হবে। আর যদি মাধ্যমের ঘনত্ব কম হয় তাহলে অণুগুলো একটু দূরে দূরে থাকবে, তো দূরে দূরে থাকলে কি হবে, আমাদের শব্দটা একটু স্লো হচ্ছে ট্রান্সফার হবে, অর্থাৎ শব্দের বেগটা কম হবে। তো আমাদের 15 নম্বর প্রশ্ন আর হচ্ছে 18 নম্বর যে প্রশ্নটা হচ্ছে অলমোস্ট সেম। তবে এখানে মানে একটু কনফিউশন থাকে যে আপনি আর্দ্রতার সময় হচ্ছে কি বলছিলেন যে ঘনত্ব যদি কম হয়, ঘনত্ব যদি হচ্ছে কম হয়, যেমন হচ্ছে কি এইখানে এই যে ঘনত্ব কম হলে বেগ বাড়বে, কিন্তু আবার আমরা এই প্রশ্নে কি বলতেছি, এই প্রশ্ন হচ্ছে কি আমরা বলতেছি যে ঘনত্ব কম হলে বেগ হচ্ছে কম হবে। তাহলে সঠিক কোনটা? দেখো সঠিক হচ্ছে গিয়ে যে জিনিসটা, যে যদি তোমার এরকম হয় যে দুইটা ভিন্ন ভিন্ন মাধ্যম আছে, দুইটা ভিন্ন ভিন্ন মাধ্যম আছে, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, হ্যাঁ, এটা মনে করছে কি তরল মাধ্যম, এটা মনে করছে কঠিন মাধ্যম বা বায়বীয় মাধ্যম। এখন দুইটা মাধ্যমের ঘনত্বের মানে মাধ্যমের বেলায় যদি দুইটা আলাদা আলাদা মাধ্যম হয়, তখন মাধ্যমের বেলায় যেই মাধ্যমের ঘনত্ব বেশি ওই মাধ্যমে বেগ বেশি হবে। কিন্তু বাতাসের মধ্যে, এখানে এসে দেখাচ্ছি, কিন্তু বাতাসের মধ্যে যদি শব্দের বেগ বেশি হয়, মানে ঘনত্ব যদি শিখে বেশি বা কম হয়, এটা মনে করি কি বাতাস, এটা কি বাতাস। বাতাসের মধ্যে ঘনত্ব কম হলে, এই যে রোমাঞ্চের ঘনত্ব, এটা যদি সে কম হয় তাহলে সে কি বেগ কি বেশি হবে। ঠিক আছে, মানে বাতাসের মধ্যে শব্দের বেগ ঘনত্বের বর্গমূলে ব্যস্তানুপাতিক। বাতাসের মধ্যে ঘনত্ব কম হইলে বেগ বাড়বে, কিন্তু দুইটা আলাদা মাধ্যমের মধ্যে, এটা আলাদা একটা মাধ্যম, এটা আলাদা একটা মাধ্যম, তখন এর মধ্যে বেগ কত, এর মধ্যে বেগ কত, এইটা ডিপেন্ড করবে যে কি হবে, যে এইখানে যে ঘনত্ব বেশি হইলে বেগ বেশি হবে, আর হচ্ছে গিয়ে ঘনত্ব কম হইলে বেগ কম হবে। কিন্তু বাতাসের মধ্যে যদি হচ্ছে গিয়ে আমাদের ঘনত্ব কম হয় তাহলে সে কি আসবে, বাতাসের মধ্যে বেগটা বেশি হবে। আশা করি এই পর্যন্ত হচ্ছে তোমাদের হচ্ছে ক্লিয়ার। এখন আমরা হচ্ছে 19 নম্বর প্রশ্নে চলে আসি। এখানে কি বলছে, শীতকালের চাইতে গ্রীষ্মকালে বায়ুতে শব্দের বেগ বেশি হয় কেন? শীতকালের চাইতে গ্রীষ্মকালে বাতাসের শব্দের বেগ বেশি হয় কেন? দেখো শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি থাকে কেন? কারণ বায়ুর তাপমাত্রা যত বাড়ে শব্দের বেগও তত বাড়ে। তো যেহেতু গ্রীষ্মকালে বাতাসের তাপমাত্রা শীতকালের চাইতে বেশি থাকে, তাই শব্দের বেগ শীতকাল থেকে গ্রীষ্মকালে বেশি থাকবে। আমরা হচ্ছে কি জানি যে বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কীরকম, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা হচ্ছে কি জানি যে বেগ, বাতাসের শব্দের বেগ কি হবে, বাতাসের শব্দের বেগ হবে হচ্ছে গিয়ে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে বেগও কি হবে তত বাড়বে। তাপমাত্রা 9 গুণ বাড়লে, তো 9 এর রুট করলে কত হয় 3, তাহলে সে বেগ হচ্ছে কত 3 গুণ বাড়বে। তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে কি বুঝলাম যে তাপমাত্রা যত বেশি হবে বেগ তত বেশি হবে। এখন শীতকালের চাইতে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, তো স্বাভাবিকভাবে বেগও বেশি হবে। তো এখন হচ্ছে গিয়ে 20 নম্বর প্রশ্নটায় আসি। সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরের কোনো মাধ্যমে বাধা পেয়ে যখন আবার উৎসের কাছে ফিরে আসে, তখন মূল ধ্বনির যে পুনরাবৃত্তি হয় তাকে শব্দের প্রতিধ্বনি বলে। এখন এই প্রতিধ্বনি শোনার জন্য মূল ধ্বনি এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য অন্তত 0.1 সেকেন্ড হওয়া প্রয়োজন। তো 0.1 সেকেন্ডের চাইতে কম সময় আগত প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যাবে না। তো দেখো আমরা যখন কোনো শব্দ শুনতে পাই তখন আমাদের মস্তিষ্কে তার রেশ বা তার প্রভাব 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। তো এর মধ্যে মানে যতক্ষণ হচ্ছে কি আমাদের ব্রেইনে বা মস্তিষ্কে ওই শব্দের রেশ আসে, ওই সময়ের মধ্যে বা যতক্ষণ হচ্ছে কি আসে তার মধ্যে যদি অন্য কোনো একটা শব্দ আমাদের ব্রেইনে আসে, তখন সেই পরের শব্দটাকে হচ্ছে কি ব্রেন
সেটা অ্যাকসেপ্ট করে না বা হচ্ছে কি নেয় না, তখন আমরা সেকেন্ড শব্দটাকে শুনতে পাই না। যদি কোনো শব্দ 0.1 সেকেন্ড মানে এই রেশ কেটে যাওয়ার পরে, রেশটা কাটে কখন 0.1 সেকেন্ড পরে, তো 0.1 সেকেন্ড বা তারও পরে যদি হচ্ছে গিয়ে আসে, ততক্ষণ হচ্ছে কি আমাদের মস্তিষ্ক থেকে সেই শব্দের রেশটা চলে যাবে, তখন দ্বিতীয় শব্দটাকে আমরা শুনতে পাবো। এখন এই রুমে হচ্ছে গিয়ে আমি আছি, এই রুমের চারপাশে 4টা দেয়াল আছে। এখন মনে করো আমার কথা বলার থেকে পরে এই পাশের দেয়াল থেকে শব্দটা প্রতিফলিত হয়ে আমার কাছে হচ্ছে আবার আসলো। এখন এইটা কিন্তু একটা প্রতিফলিত শব্দ। এখন এই প্রতিফলিত শব্দটা কি একটা প্রতিধ্বনি, প্রতিফলিত শব্দটা কি প্রতিধ্বনি। এখন এই প্রতিধ্বনিটা আমি শুনতে পেতেছি না। কেন শুনতে পেতেছি না? কারণ হচ্ছে গিয়ে আমার থেকে দেয়ালের দূরত্বটা খুবই কাছে, তো দেয়াল হচ্ছে গিয়ে যাচ্ছে, বাধা পেয়ে আবার ফেরত আসতেছে। যেহেতু দূরত্ব হচ্ছে কম, তাই শব্দটা যাওয়া এবং আসা খুব দ্রুত হইতেছে। খুব দ্রুত হচ্ছে কত, সেটা 0.1 সেকেন্ডের চাইতেও কম সময়ে, মানে তারও আগে চলে আসতেছে। তাই হচ্ছে গিয়ে এই প্রতিফলিত শব্দটা মানে দ্বিতীয় শব্দটা যখন আমার ব্রেন হচ্ছে গিয়ে আসতেছে, তখন আমার ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করতেছে না। এই জন্য সকল প্রতিফলিত শব্দ আমরা শুনতে পাবো না। যেই সকল প্রতিফলিত শব্দের সময় 0.1 সেকেন্ড বা তার থেকে বেশি হবে, আমরা সেই শব্দগুলাই শুনতে পাবো। এখানে দেখো যে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার হওয়া সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধিতে প্রতিধ্বনি শোনা যাবে না কেন? তো এইটা হচ্ছে গিয়ে আমি একটু পরে বোঝাচ্ছি। এটা তোমাদের হচ্ছে গিয়ে আমি আগে একটু নোট হচ্ছে গিয়ে তোমাদের দেখা দিই, তাহলে হচ্ছে গিয়ে ভালো হচ্ছে বুঝবা। তো তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন হয়ে থাকে, 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন হচ্ছে কত, আমাদের তাপমাত্রা হচ্ছে কত হয়, 273 কেলভিন। তো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের যে বেগ, সেটা হচ্ছে কত আসে, শব্দের বেগ হচ্ছে গিয়ে 330 মিটার পার সেকেন্ড। তো এখন মনে করছে কি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা প্রতিফলক পৃষ্ঠ থেকে, কোনো একটা বড় দেয়াল বা পাহাড় থেকে আমরা কিছু দূরত্বে দাঁড়ায় আছি। কত দূরত্বে দাঁড়ায় আছে আমরা জানি না। তো এখন এইখান থেকে আমরা যদি শব্দ করি, তাহলে শব্দটা এইখানে চেয়ে যাবে এবং এইখানে প্রতিফলকে বাধা পেয়ে আবার যদি এখানে ফেরত আসে, হ্যাঁ, তাহলে সে কি, সেটা একটা প্রতিধ্বনি হবে। এখন সেই প্রতিধ্বনিটা কখন শুনবো, যদি শব্দটা যাওয়া এবং আসা মিলায়া হচ্ছে গিয়ে আমাদের সময়টা কত, 0.1 সেকেন্ড, অন্তত 0.1 সেকেন্ড হয়। তাহলে এখন আমাদের বেগটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 330। তো আমরা মিনিমাম সময় যদি প্রতিধ্বনি শুনতে চাই, তাহলে আমাদের সময়টা কত হতে হবে, 0.1 সেকেন্ড। তাহলে আমাদের এই মিনিমাম সময়ের জন্য মিনিমাম কত দূরত্বে দাঁড়াইতে হবে, তাহলে আমাদের কত দূরত্বে দাঁড়াইতে হবে, প্রতিধ্বনির সূত্র আমরা জানি 2d = কত, vt। তাহলে এখান থেকে d = কত আসবে, vt / 2। তাহলে হচ্ছে v এর মান 330, টাইম হচ্ছে কত, মিনিমাম সময়টা কত, 0.1 / 2। তো মিনিমাম সময়টা নিলে, মিনিমাম সময় দিয়ে হিসাব করলে আমরা হচ্ছে কত, মিনিমাম দূরত্বটা পেয়ে যাব। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই, তাহলে আমাদের দেওয়াল বা প্রতিফলক থেকে অন্তত অ্যাটলিস্ট 16.5 মিটার দূরে দাঁড়াইতে হবে। এর থেকে কম দূরে, মনে করো 16 মিটার বা হচ্ছে গিয়ে কি বলে 15 মিটার, এই ধরনের দূরত্ব থেকে দাঁড়ালে, মানে এর থেকে আগায় গেলে, প্রতিফলকের দিকে আগায় গেলে সে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। অন্তত 16.5 মিটার দূরে দাঁড়াইতে হবে বা তার পরে দাঁড়ালে হচ্ছে কোনো অসুবিধা নাই। এখন হচ্ছে কি আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করছে, এটা হচ্ছে দেখো আমাদের প্রশ্নে যেটা জিজ্ঞেস করছিল যে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার হওয়া সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধিতে প্রতিধ্বনি শোনা যাবে না। তো আমরা এখানে কি দেখছি, আমরা এখানে দেখতে পেয়েছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো 16.5 মিটার দূরত্বে থাকলে বা দাঁড়াইলে আমরা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু কখন, যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এখন প্রশ্নে আমাকে বলছে যে 16.5 মিটারে, আমরা বোর্ডে দেখলাম 16.5 মিটার দূরত্বে থাকলে প্রতিধ্বনি শোনা যায়, সেটা কত তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন এখানে বলছে 16.5 মিটার দূরত্বে দাঁড়াইছি, কিন্তু তারপরেও প্রতিধ্বনি শুনতে পাইতেছে না। কেন? কারণ তাপমাত্রা যদি বাড়াই তাহলে প্রতিধ্বনি শুনতে পাইতেছে না। কেন শুনতে পেরেছে না, এটা হচ্ছে খেয়াল করি। এখন আবার হচ্ছে বোর্ডে চলে আসি। তো এখন হচ্ছে কি দেখো, এখন মনে করো তাপমাত্রা আর 0 ডিগ্রি সেলসিয়াস নাই, তাপমাত্রা মনে করো হচ্ছে কি লেটস সে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। হ্যাঁ, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে কত, 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসকে আমাদের কেলভিনে নিতে হলে 273 যোগ করে দিব, তাহলে কত হবে, 283 কেলভিন। তাহলে এই 283 কেলভিন তাপমাত্রায় আমরা হচ্ছে কি শব্দের বেগ বের করতে পারবো। সেটা বের করার সূত্র কি, যে 283 মানে যেই তাপমাত্রা বেগ বের করতে চাইতেছি এই তাপমাত্রাটা ডিভাইড বাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিনে নিয়ে আসতে হবে। তো যেই তাপমাত্রায় বেগ বের করতে চাইতেছি ওই তাপমাত্রা ডিভাইড বাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কেলভিন ভ্যালুটা ইনটু
ইন্টু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, যেটা হচ্ছে কত 330। তাহলে এইখানে যদি হচ্ছে আমরা বেগটা বের করি তাহলে হচ্ছে কত আসতেছে, তাহলে বেগ বের করলে হচ্ছে আমাদের এখানে ভ্যালু আসতেছে কি 283 ডিভাইড বাই 273 তার উপরে রুট ইন্টু 330। তাহলে এইখানে আমাদের বেগ আসতেছে কত 335.99 এর কাছাকাছি আসতেছে, বা আমরা এটাকে অলমোস্ট 336 ধরতে পারি। হ্যাঁ, 336 মিটার পার সেকেন্ড। তাহলে সে দেখো আমাদের বেগ কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের বেগ কী হয়েছে, বেড়ে গেছে। ওকে, কারণ আমাদের বেগ বেড়ে গেছে। তো এখন তাপমাত্রা যখন হচ্ছে গিয়ে কত আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস, মনে কর হচ্ছে গিয়ে আমি ওইখানে হচ্ছে কত আবার দাঁড়ায় আসি। এখন হচ্ছে তাপমাত্রা কত 10 ডিগ্রি সেলসিয়াস। এখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি যদি হচ্ছে কত সেই 16.5 মিটার দূরে দাঁড়ায় যদি হচ্ছে গিয়ে কী করি, শব্দ তৈরি করি, তখন শব্দটা এখানে গিয়ে আবার এখানে ফেরত আসতে কত সময় লাগতেছে, অর্থাৎ আমাদের টাইমটা কত লাগতেছে, ওটা হচ্ছে আমরা বের করবো। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রতিদিনের সূত্র কি জানি, 2D = কত VT। তাহলে এইখানে হচ্ছে কত আমাদের টাইম বের করবো, তাহলে 2D বাই V = কত আসবে T। বাকি হিসাবে আমরা এই পাশে করতেছি। সো 2D এর মান হচ্ছে কত 16.5 ডিভাইড বাই কত বেগের মান কত 336। তাহলে আমাদের টাইম কত আসে, আমাদের টাইম আসে হচ্ছে গিয়ে কত 2 × 16.5 ডিভাইড বাই 336। এইখানে টাইমটা আসতেছে গিয়ে আমাদের 0.098 সেকেন্ড। ঠিক আছে, 0.098 সেকেন্ড। যেই টাইমটা হচ্ছে কত 0.1 সেকেন্ডের চাইতে কিন্তু কম। তার মানে হচ্ছে কি তাপমাত্রা যদি সে বাড়ে, তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানে দেখো তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন এই 16.5 মিটার, এখানে কত এই 16.5 মিটার যাইতে এবং আসতে সময়টা কত লাগতেছে 0.1 সেকেন্ড। বাট যখন তাপমাত্রা বেড়ে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তখন এই 16.5 মিটার যাইতে এবং আসতে সময় লাগতেছে কত 0.098। কেন এরকম হয়েছে, শব্দের বেগ আগে কত ছিল 330, বাট 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়ে গেছে, বেগটা হচ্ছে কত 336। তবে শব্দের বেগ বেড়ে গেছে মানে কি, শব্দ এখন যাওয়া এবং আসায় কি খুব দ্রুত যাবে এবং আসবে, মানে কি সময়টা কম লাগবে। দেখো সময়টা কি কমই লাগছে, সেটা হচ্ছে কত 0.1 সেকেন্ডের থেকে কম, কিন্তু মানে 0.098 সেকেন্ড। তো এখন শব্দ যদি 0.1 সেকেন্ডের আগেই যদি চলে আসে, তখন তো আর কি আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। কেন, কারণ আমাদের ব্রেইনে, মস্তিষ্কে শব্দের রেঞ্জটা কত 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। তো এইখানে তাপমাত্রা বাড়ার পরে এই 16.5 মিটার দূরে দাঁড়ায় যদি শব্দ করি, তখন শব্দটা কত 0.1 সেকেন্ডের অনেক আগেই চলে আসতেছে। তো এতে করে কি করব, আমরা এই ফেরত আসার শব্দটা বা প্রতিফলিত শব্দটা আমরা শুনতে পাবো না। তো এখান থেকে কি বলা যাইতেছে যে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার আছে। তো এই 16.5 মিটার হওয়া সত্ত্বেও তাপমাত্রা যখন বাড়ছে তখন প্রতিধ্বনি শোনা যাইতেছে না। কেন, কারণ হচ্ছে শব্দের বেগ বেড়ে গেছে, আর শব্দের বেগ বেড়ে গেলে হচ্ছে কি সময়টা কম লাগে, মানে স্পিড বেড়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। এতে কি হয়েছে 16.5 মিটার যাইতে এবং আসতে সময়টা কম লাগছে, তাই হচ্ছে গিয়ে আমরা প্রতিধ্বনি আর শুনতে পারি নাই। তো এইখানে হচ্ছে গিয়ে এখন ব্যাখ্যাটা হচ্ছে তোমরা বুঝতে পারবা। এখানে যে কি বলছে, কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে প্রতিফলক উৎসটা এমন হইতে হবে যেন মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফেরত আসতে অন্তত 0.1 সেকেন্ড সময় নেয়। তাই যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330 হয়, তাহলে হচ্ছে গিয়ে 0.1 সেকেন্ডের শব্দ 33 মিটার দূরত্ব যায়, যে 16.5 মিটার গিয়েছে এবং আবার 16.5 মিটার সে দূরত্ব ফেরত আসছে। তাহলে 16.5 প্লাস 16.5, তাহলে টোটাল কত 33 মিটার। তো সুতরাং প্রতিফলককে শ্রোতা থেকে কমপক্ষে হচ্ছে কত 16.5 মিটার দূরত্বে রাখতে হবে, যেটা তোমাদের ইচ্ছা আমি বোর্ডে হচ্ছে গিয়ে ম্যাথ করে দেখাইছি। কিন্তু আমরা জানি v সমানুপাতিক √t। হ্যাঁ, তো এতে v সমানুপাতিক এখানে √t আসবে, v সমানুপাতিক √t, এটা √ হবে। হ্যাঁ, √t। তো এখানে v হচ্ছে গিয়ে বেগ আর t হচ্ছে গিয়ে কেলভিন তাপমাত্রা। এখন তাপমাত্রা বেড়ে গেলে কি বেগ বেড়ে যেতেছে। তো বেগ যদি হচ্ছে বেড়ে যায়, তারপর হচ্ছে কত আবার যে 2D = VT, এখান থেকে হচ্ছে গিয়ে সব মানে ক্যালকুলেশন হচ্ছে করে কি হয়েছে আমাদের টাইমের মানটা হচ্ছে কত, যদি 0.1 সেকেন্ড রাখি তাহলে হচ্ছে গিয়ে v এর মান বেড়ে যাবে, তাহলে d এর মান হচ্ছে বেড়ে যাবে। ওরা এখানে হচ্ছে কত d এর মান দিচ্ছে করছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা তো এখানে টাইমটা কত d ফিক্স রেখে টাইম বের করছি। আর বইয়ের মধ্যে যেই কাজটা হচ্ছে করা আছে, বইয়ের মধ্যে হচ্ছে গিয়ে এই যে তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, মানে যখন বেড়ে গেছে, তখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি করবো, শব্দটা যাওয়া এবং আসায় টাইমটা হচ্ছে কত, মানে আমরা প্রতিদিন শুনতে চাই মানে 0.1 সেকেন্ডই রাখলাম। তাহলে দূরত্বটা কি এবার হচ্ছে কত 16.5 মিটার থাকে কি থাকে না, এটা হচ্ছে চেক করবো। আমরা 16.5 মিটার রেখে আমরা যেভাবে করছি সেটা হচ্ছে গিয়ে, আমি যেভাবে করছি সেটা হচ্ছে কত
আমরা টাইমটা বের করে দেখছি, কিন্তু সে বইয়ের মধ্যে কি করা আছে, টাইমটা ঠিক রেখে দূরত্বটা সে বের করেছে দেখছে। তো একই হচ্ছে কি ক্যালকুলেশন, তাহলে ডি হচ্ছে আমরা বের করব শুধু কি 2d ইজ ইকুয়াল টু কত ভিটি, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত ভিটি বাই 2, তাহলে ভি হচ্ছে কি কত, এখানে আমরা পাইছিলাম 336, টি হচ্ছে কত 0.1 ডিভাইড হচ্ছে কত 2, তাহলে এখানে হচ্ছে কত আসে, এইখানে হচ্ছে গিয়ে আমাদের দূরত্ব আসে 336 ইন্টু 0.1 ডিভাইড বাই হচ্ছে কি 2, তাহলে এইখানে আমাদের দূরত্বটা কত হইতে হবে 16.8 মিটার। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের প্রতিধ্বনি শুনতে হলে দূরত্ব হইতে হবে 16.5 মিটার, কিন্তু যদি হচ্ছে তাপমাত্রা বেড়ে যায় তখন 16.5 মিটার দূরে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, দূরত্বটা কি করতে হবে, একটু বাড়াইতে হবে। হ্যাঁ, তো তুমি চাইলে এখানে দূরত্বের হচ্ছে কি সম্পর্কটা হচ্ছে কি বলতে পারো, অথবা টাইমেরটা দিয়েও ব্যাখ্যা করতে পারো, দুইটা একই জিনিস। ওকে, আচ্ছা, তো এইখানে হচ্ছে গিয়ে এই সেম কথাটা হচ্ছে বলা আছে। এখানে কি বলছে যে টাইম যদি 0.1 সেকেন্ডে রাখতে চাই তাহলে বেগের মান বেড়ে যাবে, বেগের মান যদি বেড়ে যায় তাহলে ডি এর মানও বেড়ে যাবে। তো তখন দেখা যেতেছে কি যে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব যদি 16.5 রাখি তাহলে কি প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় না। ওকে, তো বইয়ের মতো করেও দিতে পারো, অথবা তুমি চাইলে ওইখানেও যেভাবে হচ্ছে তোমাদের দেখাইছে ওইভাবেও দিতে পারো, যে কোনো একভাবে হচ্ছে করলেই হয়ে যাবে। তো এরপরে হচ্ছে প্রশ্ন যদি হচ্ছে আসি, এরপরের প্রশ্ন হচ্ছে কি বলছে যে শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন। এটা অলরেডি এক্সপ্লেন করছি তোমাদের, যে শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় দুইটা হচ্ছে কারণে, একটা হচ্ছে কি একটা হচ্ছে তাপমাত্রার কারণ, আর হচ্ছে আর্দ্রতার কারণ। প্রথম কাহিনী আমি যদি তাপমাত্রার কারণটা হচ্ছে বলি, যে শীতকালের চাইতে বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকে, আর আমরা জানি তাপমাত্রা যদি বেশি হয় তাহলে কি শব্দের বেগটাও দ্রুত হয়, শব্দের বেগ দ্রুত হলে আমাদের শব্দটা দ্রুত শোনা যাবে, এই একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে কি আর্দ্রতা, যে শীতকালে বৃষ্টি টিষ্টি হয় না, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প বা পানির পরিমাণ কম থাকে। অন্যদিকে বর্ষাকালে বৃষ্টি হয় অনেক, তো যার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি মানে কি আর্দ্রতা বেশি, আর আর্দ্রতা বেশি হলে কি বাতাসের ঘনত্ব কম, বাতাসের ঘনত্ব কম মানে কি বেগটা হচ্ছে কি বেশি, আর বেগ বেশি মানে সহজ কথা আর্দ্রতা বেশি হলে কি বেগ বেশি। তাহলে বর্ষাকালে হচ্ছে গিয়ে আর্দ্রতা বেশি হওয়ার কারণে কি হবে, আমাদের বেগটাও বেশি হবে। এই জন্য শীতকালে চেয়ে বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যাবে। প্রতিধ্বনি শোনার জন্য নির্দিষ্ট দূরত্বের প্রয়োজন হয় কেন, এইটাও বলতে গেলে হচ্ছে কি আমরা এই 21 নম্বর প্রশ্নে অলরেডি এক্সপ্লেন করে আসছি। তারপর হচ্ছে কি এখানে বলি যে কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পরে সেই শব্দের রেশ প্রায় 0.1 সেকেন্ড যাবত আমাদের মস্তিষ্কে থেকে যায়, একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। এখন এই 0.1 সেকেন্ডের মধ্যে বা তার আগে অন্য কোনো শব্দ যদি কানে এসে পৌঁছায় তাহলে আমরা আলাদা করে শুনতে পাই না। সুতরাং কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে প্রতিফলক উৎসটা এমন দূরত্বে হইতে হবে যেন শব্দটা যাওয়া এবং আসা মানে গিয়ে প্রতিফলিত হয়ে আবার ফেরত আসতে সময়টা যেন অ্যাটলিস্ট অন্তত 0.1 সেকেন্ড নেয়, তার বেশি নিলেও হবে কিন্তু মিনিমাম যেন 0.1 সেকেন্ড সময় নেয়। তাই যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330 হয় তাহলে হচ্ছে গিয়ে এই এবং শব্দটা হচ্ছে যাওয়া আসার যে সময়টা সেটা কত হইতে হবে, প্রতিধ্বনি শুনতে হলে কত 0.1 সেকেন্ড হইতে হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330, আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে সময়টা কত হইতে হবে 0.1 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি হিসেব করি তাহলে সে দূরত্বটা কত হইতে হবে 16.5 মিটার, অর্থাৎ প্রতিধ্বনি মানে প্রতিফলক থেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়াইতে হবে, সেই দূরত্বটা কত 16.5। তাহলে কি করবে, শব্দটা হচ্ছে গিয়ে প্রতিফলক পর্যন্ত যাবে, বাধা পেয়ে আবার ফেরত আসতে 0.1 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। আর তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে সে কী করবে, শব্দটা থেকে যাওয়া এবং আসাতে তোমার এমন একটা দূরত্বে তোমার দাঁড়াইতে হবে যেন শব্দটা যাওয়া এবং আসায় 0.1 সেকেন্ড বা তার বেশি সময় লাগে, অর্থাৎ আমাদের মিনিমাম ওইরকম একটা দূরত্বতে দাঁড়ানো লাগবে। এই জন্য প্রতিধ্বনি শোনার জন্য নির্দিষ্ট দূরত্বের প্রয়োজন হবে। তো এরপরে 24 আসি যে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপরে নির্ভরশীল কেন, এটা অলরেডি তোমাদের এক্সপ্লেন করে দিছি আমি বেশ ভালোভাবে। তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে দেখো যে বাতাসের আর্দ্রতার সাথে শব্দের বেগের পরিবর্তন হয়। আমরা জানি শুষ্ক বায়ুর ঘনত্ব অপেক্ষা আর্দ্র বায়ুর ঘনত্ব কম। কেন? কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়। কেন হালকা হচ্ছে বলছিলাম যে বাতাসের অণুগুলোকে সরা দিয়ে হচ্ছে কি পানির অণু চলে আসে, আর পানির অণুগুলো হালকা, এই জন্য আর্দ্র বায়ু কি হয় একটু হালকা হয় শুষ্ক বায়ুর থেকে। তো বাতাসের শব্দের বেগ ঘনত্বের হচ্ছে কি হয় বর্গমূলের ব্যস্তানুপাতিক বা ঘনত্বের উপর হচ্ছে নির্ভর করে। তো সেটা হচ্ছে কিভাবে, যে বর্গমূলের ব্যস্তানুপাতিকভাবে, যে ভি সমানুপাতিক √1/ρ। অর্থাৎ বাতাসে যদি আর্দ্রতার পরিমাণ বাড়ে তাহলে বাতাসের ঘনত্ব কমে যাবে, আর ঘনত্ব কমলে কি হবে, বেগটা বেড়ে যাবে। তো সুতরাং আমরা বলতে পারি যে আর্দ্রতা বাড়লে বেগটা বেড়ে যাবে। তারপরের প্রশ্ন যে ট্রাকের উচ্চ শব্দের যে হর্ন মানুষের উপর কিরূপ প্রভাব ফেলে, এটা হচ্ছে ব্যাখ্যা করো।
যে ট্রাকের উচ্চ হর্ন যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যায় তখন স্বাস্থ্যের ক্ষতি সাধন করে, মানসিক উত্তেজনা বাড়ায়, মেজাজ খিটখিটে করে। আর উচ্চ হর্নের কারণে বমি 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 ভাব, ক্ষুধামন্দা, রক্তচাপ বৃদ্ধি, হৃৎপিণ্ড মস্তিষ্কের জটিল রোগ, অনিদ্রাজনিত অসুস্থতা, ক্লান্তি ও অবসাদগ্রস্ত হয়ে পড়া, কর্মদক্ষতা হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস, মাথা ঘোরা প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো হচ্ছে কি যখন অনেক দিন আমরা যখন হচ্ছে কি এরকম উচ্চ শব্দ হচ্ছে গিয়ে শুনতে থাকবো তখন হচ্ছে গিয়ে আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আর ইমিডিয়েট হচ্ছে গিয়ে কি ইমিডিয়েট ইফেক্টগুলো কি যখন শুনবা তখন মানসিক উত্তেজনা হচ্ছে বাড়বে এবং মেজাজ খিটখিটে হয়ে যাবে। ওকে, আচ্ছা। আর এছাড়াও কি হতে পারে যে মানুষের শ্রবণ শক্তিও নষ্ট হয়ে যেতে পারে। তারপরের প্রশ্ন যে মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা যায়, তো এখানে দেখো যে মাটির নিচে গ্যাস বা তেল আছে কিনা তা দেখার জন্য সিসমিক সার্ভে করা হয়। তো সিসমিক সার্ভে কি, এটা করার জন্য মাটির খানিকটা নিচে ছোট ছোট বিস্ফোরণ করা হয়। এই বিস্ফোরণের শব্দ মাটির নিচে বিভিন্ন স্তরে আঘাত করে প্রতিফলিত হয়ে আবার উপরে ফেরত আসে। এখন জিওফোন নামে বিশেষ এক ধরনের রিসিভারে সেই প্রতিফলিত তরঙ্গকে রিসিভ করা হয়, ধারণ করা হয়। হ্যাঁ, তো সমস্ত তথ্য বিশ্লেষণ করে মাটির নিচে নিখুঁত ত্রিমাত্রিক ছবি, 3D ছবি, যেটা ত্রিমাত্রিক ছবি বের করে কোথায় গ্যাস বা কোথায় তেল আছে তা বের করে নেওয়া হয়। শব্দের উৎসটি কোথায় আছে এবং জিওফোন কোথায় আছে দুটি জানা থাকার কারণে উৎস থেকে জিওফোনের শব্দ আসতে কতটুকু সময় লেগেছে তা জানতে পারলে বিভিন্ন স্তরের দূরত্ব নিখুঁতভাবে বের করা যায়। অ্যাকচুয়ালি সে করে কি যে মাটির নিচে ছোট ছোট হচ্ছে গিয়ে কী করে কিছু বিস্ফোরক রেখেছে কি করে ওটাকে হচ্ছে বিস্ফোরণ সে করে। তো এই বিস্ফোরণের শব্দ হচ্ছে কী করে মাটির হচ্ছে নিচে যায়। তো মাটির হচ্ছে নিচে গেলে তোমার হচ্ছে কী করে যে বিভিন্ন স্তরে সে কী করে এরকম বাধা পেয়ে ফেরত আসে। তো এই ফেরত আসা শব্দটাকে হচ্ছে কি জিওফোন হচ্ছে রিসিভ করে। তো জিওফোন হচ্ছে রিসিভ করার পরে তোমার হচ্ছে বিভিন্ন হচ্ছে গিয়ে সেন্সর থাকে কম্পিউটার হচ্ছে পরে হচ্ছে কি ওটা হচ্ছে কি ইনপুট দেয়, দেওয়ার পর হচ্ছে গিয়ে ওই এই ডেটাগুলো হচ্ছে ইউজ করেছে দেখে যে ওইখানে কি হয় যে যখন হচ্ছে গিয়ে শব্দটা হচ্ছে গিয়ে নিচে যায় বিভিন্ন স্তরে বাধা পেয়ে যখন ফেরত আসে তখন এর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো হচ্ছে গিয়ে হিসেব করে যে দেখে যে কোন কোন স্তরে হচ্ছে গিয়ে আমাদের তেল বা গ্যাস এরকম আছে। লেটস সে মনে করো হচ্ছে কি শব্দটা এখানে আসতেছে, এখানে তেল বা গ্যাস কিছুটা হচ্ছে কি আছে, তো এইখানে হচ্ছে প্রতিফলিত হয়ে যে শব্দটা যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য একরকম হবে। আর যেটা মনে করো হচ্ছে কি তেল বা গ্যাস কিছু হচ্ছে কি নাই, অন্য কোনো একটা শক্ত পাথর হচ্ছে বাধা পেয়ে ফেরত গেছে, ওইটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আবার আলাদা রকম হবে। তো হচ্ছে গিয়ে যেখানে তেল বা গ্যাস বা এই ধরনের হচ্ছে খনিজ সম্পদ হচ্ছে গিয়ে আছে তো ওইগুলোর হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য তার হচ্ছে আগে থেকে হচ্ছে কি জানা থাকে। তো যখন হচ্ছে গিয়ে এই তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকার কারণে তারা কি করতে পারে যে তোমার ওইখানে তেল বা গ্যাস আছে কি নাই সেটা তারা বুঝতে পারে। আর একটা 3D ছবি তৈরি হয়। এখন তেল বা গ্যাস তো আছে ভালো কথা, কিন্তু ওটা হচ্ছে কত নিচে আছে এইটা হচ্ছে গিয়ে আমাদের কি বলে প্রতিধ্বনির সূত্র হিসেব করেছে বের করা যায়। মনে করো উপর থেকে শব্দ আসছে, শব্দটা এখানে আসছে আবার ফেরত গেছে, তাহলে হচ্ছে কত ডি আসছে আবার ডি ফেরত গেছে, তাহলে 2D। তারপর হচ্ছে শব্দের বেগ আর কতটুকু সময় লাগছে সেই সময়টা হচ্ছে কি হিসাব করা হয়। পরে 2D = VT এই সূত্র ব্যবহার করে ডি বা কতটুকু দূরত্বে হচ্ছে গিয়ে আছে ওইটা হচ্ছে গিয়ে তারা বের করে ফেলতে পারে। এর পরের প্রশ্নটা এখানে কি বলছে যে বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ বাদুর শুনলেও মানুষ কেন শুনতে পায় না। তো দেখো এক কথা যদি সে অ্যান্সার দিই তাহলে হচ্ছে গিয়ে বাদুর যে শব্দটা হচ্ছে তৈরি করে সেই শব্দটা মানুষের শ্রাব্যতার সীমার বাইরে, এই জন্য তো মানুষ শুনতে পায় না। যদি শ্রাব্যতার সীমার মধ্যে হইতো তাহলে তো মানুষ শুনতে পাইতো। তো এই জন্য হচ্ছে কি মানুষের শ্রাব্যতার সীমার বাইরে থাকার কারণে হচ্ছে গিয়ে বাদুরের সৃষ্ট শব্দ মানুষ শুনতে পায় না। কিন্তু বাদুর যে শব্দটা সে তৈরি করছে সেই শব্দটা বাদুরের শ্রাব্যতার সীমার মধ্যে থাকে। এখন বাদুরের শ্রাব্যতার সীমা মানুষের শ্রাব্যতার সীমার চাইতে বেশি। মনে করছে কি বাদুর একটা শব্দ তৈরি করলো লেটস সে 30,000 হার্জ। এখন হচ্ছে কি মানুষের শব্দ শোনা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম রেঞ্জ কত 20,000 হার্জ, তাহলে মানুষ সেটা শুনতে পাবে না। কিন্তু বাদুরের শব্দ শোনা যে রেঞ্জটা সেটা হচ্ছে কত অলমোস্ট 60,000 হার্জ, তাহলে হচ্ছে গিয়ে বাদুর 60,000 হার্জ পর্যন্ত শুনতে পাবে। তো যেহেতু 30,000 হার্জের শব্দ হচ্ছে তৈরি হয়েছে তাই সেটা বাদুর শুনতে পাবে কিন্তু মানুষেরটা শুনতে পাবে না। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে যে মানুষের ম্যাক্সিমাম শব্দ শোনার যে ক্যাপাসিটি বা কম্পাঙ্কটা সেটা হচ্ছে কত 20,000 হার্জের চাইতে সেটা পার করে গেছে, এই জন্য মানুষ শুনতে না পেলেও বাদুর সেটা শুনতে পায়। তো এখানে দেখো যে বাদুর পথ চলার জন্য শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। তো বাদুর চলার সময় ক্রমাগত বিভিন্ন কম্পাঙ্কের শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে। শব্দোত্তর মানে 20,000 হার্জের চাইতে বেশি যেই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, এই তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। সামনে যদি কোনো প্রতিবন্ধক থাকে তাহলে তাতে বাধা পেয়ে এই তরঙ্গ প্রতিফলিত হয়ে বাদুরের কানে ফেরত আসে, মানে বাদুর একটা প্রতিধ্বনি শোনে। তো বাদুর তার সৃষ্ট শব্দ তরঙ্গ এবং প্রতিধ্বনি শোনার মধ্যকার সময় ব্যবধান ও প্রতিফলিত শব্দের প্রকৃতি থেকে
প্রতিবন্ধকের অবস্থান এবং আকৃতি সম্পর্কে ধারণা লাভ করে। বাদুর চোখে দেখে না, এই শব্দ শুনে শুনে হচ্ছে গিয়ে সে একটা আইডিয়া করে নেয় যে কত দূরে হচ্ছে মনে করে সে সোজা যেতেছে, সামনে একটা গাছ আছে, তো সে শব্দ করতে করতে সামনে যাবে, সামনে হচ্ছে গাছ, সে যে শব্দটা তৈরি করছে সেই শব্দটা সামনের গাছের থেকে বাধা পেয়ে তার কাছে আবার ফেরত আসবে। তো তখন সে কত সময় পরে শুনতে পাইছে এবং শব্দটা হচ্ছে গিয়ে ডেপথ কীরকম, মানে সে যেই শব্দ সে তৈরি করছে শব্দটা কি আবার ওই একইভাবে হচ্ছে গিয়ে ফেরত আসছে কিনা, তো এইগুলো হচ্ছে কি সে শুনলে সে বুঝতে পারে যে কত দূরে গাছটা আছে এবং গাছটা কতটা মোটা বা কতটা সে চিকন, কতটা উচ্চতা, সে সব সম্পর্কে ধারণা পেয়ে যায়। তো এবং এই পথ চলার সময় সেই প্রতিবন্ধক সে পরিহার করে। মানুষের শ্রাব্যতার সীমা কত? 20 থেকে 20,000 হার্জ, কিন্তু বাদুরের প্রায় 100 কিলো হার্জ, দুঃখিত 60,000 হার্জ বলছিলাম, 60,000 হার্জ না, 100,000 হার্জ বা 1 লাখ হার্জ বলতে পারো, বা 100 কিলো হার্জ বলতে পারো। তো এত কম্পনের শব্দ তৈরি করতে পারে যা মানুষের শ্রাব্যতার সীমার অনেক বাইরে, কিন্তু বাদুর সেটা কি আবার শুনতে পারে। এই জন্য হচ্ছে কি বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ বাদুর শুনতে পেলেও মানুষ শুনতে পাবে না। এরপরে শব্দের তীব্রতা 100 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝাও? এটা হচ্ছে তোমাদের আগে বলছি যে শব্দের তীব্রতা 100 ওয়াট পার মিটার বলতে বোঝায় যে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 100 জুল শব্দ শক্তি প্রবাহিত করবে। এখানে 100 ওয়াট না থেকে যদি হচ্ছে কি 50 থাকতো তাহলে 1 সেকেন্ডের কত 50 জুল যেত। লেটস যদি এখানে 15 ওয়াট পার মিটার স্কোয়ার থাকতো তাহলে সে বলতেছে 15 জুল শব্দ শক্তি প্রবাহিত হইতেছে। ওকে, এরপরে ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হওয়ার কারণ কি? এটা অলরেডি তোমাদের এক্সপ্লেন করছি, তারপর জাস্ট এক কথা বলে দিই যে ছেলেদের তুলনায় মেয়েদের হচ্ছে গিয়ে কণ্ঠস্বর তীক্ষ্ণ হওয়ার কারণ হচ্ছে গিয়ে মেয়েদের ভোকাল কর্ডটা নরম থাকে, তাই তারা কথা বলার সময় তাদের ভোকাল কর্ড বেশি কাঁপে, অর্থাৎ তাদের তৈরি করা শব্দের কম্পাঙ্ক বেশি হয়। আর যেই সকল শব্দের কম্পাঙ্ক যত বেশি হবে ওই সকল শব্দ তত তীক্ষ্ণ শোনা যাবে। এরপর হচ্ছে গিয়ে দেখাও যে একটি তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তিকে নিতে পারে বা শক্তিকে সঞ্চালন করতে পারে। আমরা জানি শব্দ এক প্রকার তরঙ্গ, যদি এটা দেখানো যায় যে শব্দ শক্তিকে স্থানান্তর করতে পারে তবেই দেখানো হবে যে তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তিকে নিতে পারে। এখানে কি বলছে যে শব্দ একটা তরঙ্গ, শব্দ কি একটা তরঙ্গ। এখন শব্দ যদি শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে তার মানে কি তরঙ্গ কোনো শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে। এখন দেখো রেলগাড়ির হর্ন বাজলে আমরা আশপাশের স্থাপনাকে প্রকম্পিত হতে দেখি। শব্দ তৈরির জন্য হর্নের কম্পন বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে স্থাপনায় গিয়ে ধাক্কা দেয়, ফলে তা প্রকম্পিত হয়। এই প্রকম্পনের জন্য যেহেতু শক্তির প্রয়োজন সেহেতু বলা যায় শক্তি হর্ন থেকে স্থাপনা পর্যন্ত শব্দ তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়েছে। অন্যান্য অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটে। কি বলছে যে যাদের বাসা রেল লাইনের আশেপাশে বা ঢাকার মধ্যে হচ্ছে গিয়ে মেট্রো রেলের আশেপাশে তারা হচ্ছে দেখবা যখন রেলগাড়ি হচ্ছে গিয়ে আসে তখন হচ্ছে গিয়ে দেখবা যে হচ্ছে গিয়ে বিল্ডিংয়ের হচ্ছে হালকা একটা হচ্ছে গিয়ে কম্পন অনুভূত হয়, হালকা হচ্ছে গিয়ে কাঁপে। হ্যাঁ, তো এটা হচ্ছে কেন কাঁপে? যে রেলগাড়ি যে সাউন্ড তৈরি করে, হর্ন যদি নাও দেয়, রেলগাড়ি যে সাউন্ডটা তৈরি করে চাকার সাথে ঘর্ষণে, অথবা রেলগাড়ি যদি হর্ন দেয় তাহলে সেই হর্নের সাউন্ডটা কি করে, একটা হর্নের সাউন্ডের মধ্যে কি থাকে, একটা শক্তি থাকে। সেই শক্তিটা সে কি করে হচ্ছে কি ভেসে ভেসে যখন হচ্ছে কি কোনো বিল্ডিং বা হচ্ছে কোনো স্থাপনার গায়ে যখন আঘাত করে তখন স্থাপনা হচ্ছে কাঁপতে থাকে। কোনো বস্তু তো এমনি এমনি কাঁপবে না। মনে করছে আমার হাতের হচ্ছে কি এই মার্কা বা হচ্ছে পেনটা, এটা তো আর এমনি এমনি কাঁপবে না। ওকে যদি হচ্ছে কত আমি শক্তি দিয়ে যদি সে কাঁপাই তাহলে সে কাঁপবে। তাহলে বিল্ডিংগুলো তো শুধু শুধু সে কাঁপে না, বা স্থাপনাগুলো তো শুধু শুধু সে কাঁপে না, নিশ্চয়ই ওকে কেউ শক্তিটা দিতেছে। সেই শক্তিটা সে পাচ্ছে কোত্থেকে? শক্তিটা পাচ্ছে সে ওই হর্নের সাউন্ড থেকে। এখন এটা হচ্ছে কিভাবে যেতেছে? সে শব্দের মাধ্যমে যাইতেছে। এখন শব্দ যেহেতু একটা তরঙ্গ তাহলে হচ্ছে বলতে পারতেছি যে তরঙ্গের মাধ্যমে যাইতেছে। আর একটু আগে বললাম যে রেলগাড়ির শব্দের কারণে হচ্ছে গিয়ে বিল্ডিং হচ্ছে কি হয় যে কাঁপে। এই জন্য হচ্ছে কি দেখবা যে রেল লাইন বা যেখানে হচ্ছে অনেক শব্দ তৈরি হয় তার আশপাশে বা হাইওয়ে যেই বড় হচ্ছে রাস্তাঘাট হচ্ছে থাকে ওইখানেও গাড়ি চললে এরকম হচ্ছে আশপাশের স্থাপনা হচ্ছে একটু হচ্ছে কাঁপে। তো ওইখান থেকে অনেকটা দূরেই হচ্ছে গিয়ে যত স্থাপনা আছে সেগুলো হচ্ছে গিয়ে নির্মাণ করা হয়। দেখবা খুব প্রয়োজন না হলে রেল লাইন বা হাইওয়ের আশপাশে তেমন কোনো বড় স্থাপনা দেখা যায় না। তো এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের এতটুকু হচ্ছে পর্যন্ত হচ্ছে প্রশ্ন। পরবর্তী হচ্ছে গিয়ে আরও প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের এই যে বইয়ের মধ্যে আছে, আরও অনেকগুলো হচ্ছে কি প্রশ্ন আছে, প্রায় 80 বা প্রায় 100টার কাছাকাছি হচ্ছে গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন আছে, এবং অন্যান্য চ্যাপ্টারের হচ্ছে গিয়ে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এবং হচ্ছে গিয়ে সৃজনশীল টাইপ ভিত্তিক ম্যাথ সব কিছু আছে। তো এই সব কিছু তুমি যদি একসাথে পেতে চাও তোমার এখনই সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি। তো তোমরা বইটা সংগ্রহ করে ফেলো এবং অন্যান্য বন্ধুবান্ধব যারা হচ্ছে বইটি সংগ্রহ করেনি তাদের কাছেও বইটার ব্যাপারে সাজেস্ট করতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।